আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তাইওয়ান ঘিরে বিশাল মহড়া, শত্রুদের চীনের কড়া হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের উদ্যোগ, ইসরায়েলি মার্কিন পরিকল্পনা, নাইম কাসেম। তারপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, ট্রাম্প। আরও জানিয়ে দিব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ভয়ঙ্কর মারণাস্ত্র যুক্ত করছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিনের হাত ধরে মহাকাশে ইরান, উদ্বেগে পশ্চিমা বিশ্ব। তাইওয়ান ঘিরে বিশাল মহড়া, শত্রুদের চীনের কড়া হুঁশিয়ারি। তাইওয়ানের চারপাশে আবারও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। বেইজিংয়ের দাবি দ্বীপরাষ্ট্রটির তথাকথিত বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং তাদের সমর্থকদের জন্য কঠোর সতর্কবার্তা দিতেই এই আয়োজন। সোমবার ভোরে চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড এই মহড়ার ঘোষণা দেয়। চীনের সামরিক বাহিনী জানিয়েছে এই মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রকেট ফোর্স একযোগে অংশ নিচ্ছে। জাস্টিস মিশন 2025 নামের এই অভিযানে তাইওয়ানের গুরুত্বপূর্ণ এলাকাগুলো অবরুদ্ধ করা এবং সেগুলো দখলের মহড়া চালানো হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিশাল পরিসরে সরাসরি গুলিবর্ষণের অনুশীলন করা হবে বলে জানানো হয়েছে। চীনা সামরিক বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে একটি পোস্টে বলা হয়েছে, যারা স্বাধীনতার চক্রান্ত করছে তারা এই বিচারের ঢালের সামনে ধ্বংস হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রয়ের প্যাকেজ ঘোষণার পরই চীন এই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বেইজিং এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন বলে অভিহিত করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল থেকেই তাইওয়ান প্রণালীতে চীনা যুদ্ধজাহাজ ও বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর জবাবে তাইওয়ানও তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে এবং সেনাবাহিনীকে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক সাক্ষাৎকারে বলেছেন, তাইওয়ান স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে শান্তি নির্ভর করে প্রকৃত শক্তির উপর। তিনি আরও যোগ করেন, তাইওয়ানকে নিজের প্রতিরক্ষা ক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে বেইজিং আক্রমণ করার সাহস না পায়। যদিও বেইজিং দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণের কথা বলে আসছে, তবে তাদের আইনে স্পষ্ট বলা আছে যে প্রয়োজনে তারা সামরিক শক্তি প্রয়োগ করবে। অন্যদিকে জনমত জরিপ অনুযায়ী তাইওয়ানের অধিকাংশ নাগরিক বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই মত দিয়েছেন। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের উদ্যোগ, ইসরায়েলি মার্কিন পরিকল্পনা, নাইম কাসেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, সংগঠনটিকে নিরস্ত্রীকরণের উদ্যোগ আসলে একটি ইসরায়েলি মার্কিন পরিকল্পনা। সেই সঙ্গে ইসরায়েল গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সত্ত্ব মানছে না বলে অভিযোগ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ এবং ইসরায়েলের আরও বড় হামলার আশঙ্কার মধ্যে লেবাননের সেনাবাহিনী বছরের শেষ নাগাদ লিটানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে। এই নদীটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর দেশটির বাকি অংশে ইরান সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে রোববার 28 ডিসেম্বর টেলিভিশনে দেওয়া ভাষণে নাইম কাসেম বলেন, নিরস্ত্রীকরণ একটি ইসরায়েলি মার্কিন পরিকল্পনা। তিনি বলেন, যখন ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং আমেরিকা লেবাননের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে তাকে শক্তিহীন করছে, তখন একতরফাভাবে অস্ত্রের নিয়ন্ত্রণ দাবি করার অর্থ হল আপনি লেবাননের স্বার্থে নয় বরং ইসরায়েলের স্বার্থেই কাজ করছেন। 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা উপেক্ষা করে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং 5টি কৌশলগত এলাকায় সেনা মোতায়েন বজায় রেখেছে। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে তাদের বাহিনী সরিয়ে নিতে এবং দক্ষিণাঞ্চলে থাকা সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে বলা হয়েছিল। তবে ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে বলে অভিযোগ করেছে। অন্যদিকে হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে। কাসেম বলেন, লিটানি নদীর দক্ষিণে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি তখনই প্রযোজ্য ছিল যখন ইসরায়েল তার প্রতিশ্রুতি মানত, আগ্রাসন বন্ধ করত, সেনা প্রত্যাহার করত, বন্দীদের মুক্তি দিত এবং পুনর্গঠন শুরু হতো। তিনি আরও বলেন, যেহেতু ইসরায়েল চুক্তির কোনো ধাপই বাস্তবায়ন করেনি, তাই ইসরায়েল তাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত লেবাননের পক্ষ থেকে কোনো পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা নেই। এদিকে লেবাননের সেনাপ্রধান রোদল্ফ ভাইকাল মঙ্গলবার এক বৈঠকে বলেন, সেনাবাহিনী তাদের পরিকল্পনার প্রথম ধাপ শেষ করার পথে। তিনি জানান, নিরস্ত্রীকরণের পরবর্তী ধাপগুলো ও সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, ট্রাম্প।
ইউক্রেন যুদ্ধ অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যুদ্ধবিরতি আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বিতর্কিত দনবাস অঞ্চল এখনও সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু বলে স্বীকার করেছেন তিনি। স্থানীয় সময়ে রোববার ২৮ ডিসেম্বর ফ্লোরিডার মারে-লাগো রিসর্টে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বক্তব্য দেন। দুই নেতা শান্তি আলোচনার সবচেয়ে বিতর্কিত দুটি বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছেন। তারা জানান, শান্তি আলোচনার দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে অগ্রগতি হয়েছে। তবে উভয় নেতা চুক্তি চূড়ান্তের কোনো সময়সীমা জানাননি। ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে ইউক্রেন যুদ্ধ থামবে কিনা। তিনি উল্লেখ করেন, ভূখণ্ড সংক্রান্ত কিছু ইস্যু এখনও নিষ্পত্তির বাকি রয়েছে। জেলেন্সকি দাবি করেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। তবে ট্রাম্প কিছুটা সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, তারা এ বিষয়ে প্রায় ৯৫% অগ্রগতি অর্জন করেছেন এবং ইউরোপীয় দেশগুলো এক্ষেত্রে বড় ভূমিকা নেবে। যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দেবে। ট্রাম্প ও জেলেন্সকির বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, তথাকথিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ের দেশগুলো জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠক করে তাদের সুনির্দিষ্ট অবদান চূড়ান্ত করবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ভয়ঙ্কর মারণাস্ত্র যুক্ত করছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য রাসায়নিক ও জৈব ওয়ারহেড তৈরির কাজ শুরু করেছে। বিশেষ সূত্রে বরাতে এই খবর দিয়েছে গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সাম্প্রতিক সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান তাদের সামরিক সক্ষমতা অপ্রচলিত পর্যায়ে নিয়ে যেতে এই গোপন মিশনে নেমেছে। গোয়েন্দা তথ্যের বরাতে জানা গেছে, IRGC অ্যারোস্পেস ফোর্স ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সরিয়ে নিতে শুরু করেছে। সেখানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আধুনিকায়নের কাজ চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানের এই সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন। বিশেষ করে গত জুনের সংঘাতের পর ইরান যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো পুনর্নির্মাণ করছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করছে, তা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, IRGC এখন তাদের প্রচলিত ক্ষেপণাস্ত্র শক্তির পাশাপাশি একটি পরিপূরক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যা মূলত ইরানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যবহৃত হবে। ইরান আন্তর্জাতিকভাবে নিজেদের রাসায়নিক অস্ত্রের শিকার হিসেবে দাবি করলেও বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের কৌশল বদলেছে বলে মনে করা হচ্ছে। IRGC নীতি নির্ধারকদের ধারণা, বড় ধরনের কোনো হামলায় অস্তিত্ব সংকটে পড়লে অপ্রচলিত অস্ত্রের ব্যবহারই হবে প্রতিপক্ষকে চরম মূল্য দিতে বাধ্য করার প্রধান অস্ত্র। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অ্যারোস্পেস ফোর্সের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক তৎপরতা ও সংকেত শনাক্ত করেছে। তারা নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি রাসায়নিক বা জৈব ওয়ারহেড মোতায়েন করে, তবে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দেবে। তেহরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপও বহুগুণ বাড়বে। পুতিনের হাত ধরে মহাকাশে ইরান, উদ্বেগে পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের কড়া নজরদারি ও দখলদার ইসরায়েলের চোখ রাঙানি সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মহাকাশের বুক চিরে উৎক্ষেপণ হল ইরানের ৩টি কৃত্রিম উপগ্রহ। একের পর এক নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে মস্কোর বন্ধুত্বের হাত ধরে মহাকাশে নিজেদের শক্তিমত্তার জানান দিল তেহরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈশ্বিক চাপের মুখে থাকা দেশটি যেন স্পষ্ট বুঝিয়ে দিল, নিষেধাজ্ঞার শৃঙ্খল তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারেনি। সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে বন্ধুরাষ্ট্র রাশিয়ার ওপর ধীরে ধীরে নির্ভরতা বাড়িয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় রাশিয়ার সাহায্যে মহাকাশে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাশিয়ার সহায়তায় মহাকাশে পাঠানো 3টি স্যাটেলাইট হল পায়া, জাফর 2 এবং দ্বিতীয় কাউসার। এই স্যাটেলাইটগুলো মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করে কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণের কাজে ইরানের বিজ্ঞানীদের সহায়তা করবে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি এই অভিযানকে ইরানের বিজ্ঞানীদের এক বিশাল জয় বলেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীরাই নকশা করেছে এবং তৈরি করেছেন। তিনি আরও ইঙ্গিত দেন যে রাশিয়ার সাথে ইরানের এই সহযোগিতা কেবল মহাকাশেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ক্ষেত্রে ইরান ও রাশিয়া একসাথে কাজ করছে। তার মধ্যে কিছু বিষয় প্রকাশ্যে আনা হলেও অন্য ক্ষেত্রগুলো তারা গোপনই রাখতে চান। মূলত 2022 সালে ইউক্রেন যুদ্ধের সূচনার পর থেকেই ইরান ও রাশিয়ার বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। যদিও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করে যুদ্ধে সাহায্য করছে, তবে তেহরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ সেই ক্রমবর্ধমান বন্ধুত্বেরই একটি বড় প্রমাণ।